ভাইপোপন্থী তৃণমূলের নাম নিশান পশ্চিমবঙ্গে থাকবে না। 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বেড়ে খেলার চেষ্টা করলেন, কার্যত খাল কেটে কুমিরটা তারা নিজেরাই আনলেন এবং একটা জায়গায় গিয়ে মনে হচ্ছিল কিছুটা সামনে ভিড় লক্ষ্য করতে পেরে ভুলেই গিয়েছিলেন যে তারা এই মুহূর্তে শুধু বিরোধী দলের আসনে বসে রয়েছেন এমনটা নয়, তাদের এই মুহূর্তে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, তাদের 80% বিধায়ক তাদের হাতের নাগালের বাইরে এবং দলের মধ্যে অন্তর্কলহ প্রতীকটা থাকবে কিনা সেটাই যখন এখনো পর্যন্ত নিশ্চিত নয়, তারপরেও অন্তত কিছুটা ভিড় সামনে দেখতে পেয়ে আবারও নিজেদের ওই সেই 15 বছরের স্মৃতিবোধই হঠাৎ করে উজ্জীবিত হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন কিছু মন্তব্য করে দিয়েছিলেন যেটা কার্যত তার ওই জেল যাত্রাটা যদিও কিছুটা দূরে ছিল সেটা খুব নিকটে চলে আসলো। শুধু তিনি নয়, তার পিসি মমতা বন্দ্যোপাধ্যায়েরও যে কড়া শাস্তি হবে বা হতে পারে প্রমাণ পেলে আমি ব্যাখ্যা করব। শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভার মধ্যেও সেটা দাঁড়িয়ে স্পষ্ট করে বলে দিয়েছেন। শুভেন্দু অধিকারীকে এই সমস্ত প্রশ্নের উত্তর দিতেই হতো না বা বলতেও হতো না যদি না অভিষেক বন্দ্যোপাধ্যায় পকেটে হাত ঢুকিয়ে কিংবা হাত নাড়তে নাড়তে একেবারেই ওই রকম ঔদ্ধত্যপূর্ণ বাচনভঙ্গি যেটা 15 বছর পশ্চিমবঙ্গের মানুষ সহ্য করেছে, ওই একই ভঙ্গিতে যদি না তিনি ওই ধরনের বক্তব্যগুলো আবারও রিপিট করতেন। কি বলেছিলেন তার উত্তরে শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন, বিধানসভার মধ্যে কি হলো, লোকসভায় কি হলো, সবটা আপনাদের সামনে বলবো। এদৎ সত্ত্বেও আমি আপনাদের সামনে বলবো গণতন্ত্রে বিরোধী পরিসরটা অত্যন্ত প্রয়োজন। তাই সরকার পক্ষেও শুভেন্দু অধিকারী তথা বিজেপির, আবার বিরোধী পক্ষও একটা ডামি বিরোধী পক্ষ, যে বিরোধী পক্ষের 21শে জুলাইয়ের মঞ্চে অন্তত 100 জন পর্যন্ত লোকের সমাবেশ হয় না, তাদেরকে পশ্চিমবঙ্গের মানুষ বিরোধী হিসাবে মেনে নেবে, এটাও কোনো মতে সুস্থ গণতন্ত্রের লক্ষণ নয়। তাই আবারও বলবো, লড়াই যদি করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই লড়াই করুন। ওই ঋতব্রতপন্থী তৃণমূল যাদের মানে 100টা লোক জমানোর, যাদের এই এতজন বিধায়ক মিলে 100টা লোক যারা টানতে পারেনি, তাদেরকে পশ্চিমবঙ্গের মানুষ বিরোধী আসনে দেখতে চায় না। আমরা দেখতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়দেরই বিরোধী আসনে দেখতে চাই এবং আমরা দেখতে চাই বিরোধী আসনে বসে এদের খাতার খোলার হিসাবটা শুভেন্দু অধিকারী করবেন, 15 বছরের হিসাব তিনি নেবেন এবং আমরা পশ্চিমবঙ্গবাসী আমাদের অত্যাচারের হিসাবগুলো আপনার নেওয়া কর্মপদ্ধতির মধ্যে দিয়ে উপভোগ করব। এই সুযোগ থেকে পশ্চিমবঙ্গের মানুষকে যদি বঞ্চিত করেন তাহলে সেটাও কিন্তু একটা অপরাধের মধ্যেই পড়বে। আসুন আজকে ব্যাখ্যা করি। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এসজিবিসি, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আমি প্রথমে আপনাদের সামনে একটা ছোট অংশ শোনাবো, গতকাল শুনিয়েছিলাম, আজকে তথ্যের খাতিরে শোনাতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল হাত নাড়তে নাড়তে অনেক কিছু করলেন এবং সেখানে তিনি একটা কথা বলেছিলেন যে আপনারা যা করছেন, আপনাদের বিরুদ্ধে পুলিশ যা অত্যাচার করছে, একটা ছোট্ট ডায়েরির মধ্যে লিখে রাখুন, নামটাম লিখে রাখুন। মানে প্রতিহিংসা পরায়ণতা, অর্থাৎ পুলিশ যা করছে বা কোনো রাজনৈতিক নেতা কিংবা কোনো সাধারণ মানুষ যদি কোনো নেতার বিরুদ্ধে গিয়ে পুলিশে কমপ্লেন করে, তাদের নামগুলো লিখে রাখতে বলছেন। কেন না, তিনি এক্সপেক্ট করছেন 5 বছর পর তিনি আবারও ফিরে আসবেন এবং ফিরে এসে ওই নাম যে লেখাগুলো থাকবে তাদের ব্যবস্থা নেবেন। শুভেন্দু অধিকারী কি বললেন শোনাবো আপনাদের সামনে। তার আগে আপনাদের এই জায়গাটা কি বলেছিল একবার মনে করিয়ে দেব। রাজ্য সরকারের ক্ষমতায়, পুলিশ তোমার, তদন্তকারী সংস্থা তোমার, অর্থ তোমার, কেন্দ্র সরকার তোমার, মানুষ তৃণমূলের সাথে রয়েছে। পুলিশ যাদের অযথা মিথ্যা মামলায় অত্যাচারিত করছে, আমি বলবো ধৈর্য ধরুন, একটা ছোট নোটবুক পকেটে রাখবেন, সব লিখে রাখবেন। এই নোটবুকগুলো এক এক করে আমরা ঠিক টাইম মতো নিয়ে নেব। যারা যে ভাষায় বোঝে তাদের সে ভাষাতেই জবাব দেওয়া হবে। শুনলেন, এইটাকে বলে উদ্ধত্তপূর্ণ কথা। আরে ভাই, আপনার এই মুহূর্তে কোন প্রতীকে লড়বেন পরবর্তী নির্বাচনে সেটা আপনার কাছে এখনো ঠিক নয়। আপনি কার টাকা নিয়ে লড়বেন সেটুকু এখনো পর্যন্ত ঠিক নেই। আপনি কোন বাড়িতে থাকবেন, শান্তিনিকেতনের বাড়িটা আদেও থাকবে কিনা সেটা এখনো পর্যন্ত ঠিক নেই আপনার। এই অবস্থায় আপনি যদি আবারও ওই পকেটে হাত দিয়ে চ্যালেঞ্জে ছুড়ে ওই গাড়ির বনেটের মাথায় উঠে পশ্চিমবঙ্গবাসী যে 15 বছর ধরে আপনার অভব্য কালচারটা দেখেছে আবার যদি আপনি মনে করিয়ে দেন, তাহলে তো নিশ্চিতভাবে এ তো শুধু পশ্চিমবঙ্গবাসীকে নয়, এ তো শুভেন্দু অধিকারী বা যে কোনো বিজেপি নেতাদের আবার তাদের উপর হয়ে যাওয়া 15 বছরের অত্যাচারকে মনে করিয়ে দেবে। এবং এক্স্যাক্টলি শুভেন্দু অধিকারী বিধানসভার মধ্যে থেকে সেই বক্তব্যটি বললেন যেটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য অত্যন্ত প্রাপ্য ছিল
এই এই ডায়েরিতে নোট করার কথা তিনি বললেন। শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে কি বললেন আপনাদের শোনাবো। শুটে নেমেছে আর ভাইপো বলছে নোট খাতা খুলে রাখো, 31-এ হিসাব হবে। আরে তুমি বাইরে থাকলে তো হিসাব হবে। শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য। তো এই হচ্ছে একজন উদ্ধত্তপূর্ণ রাজনৈতিক নেতা, যে কোনোদিন তার নিজের কৃতকর্মের জন্য কখনো লজ্জিত নয়, এবং পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যে এইভাবে তাদের দলের থেকে মুখ ফিরিয়ে নিল এ সম্পর্কে কোনো রকমের অ্যানালিসিস করার তার প্রয়োজন বোধ করে না। যেভাবে ওপেনলি প্রত্যেকটা তৃণমূলের পার্টি অফিস থেকে সাদা থান বেরুচ্ছে, তারপরেও একজন রাজনৈতিক নেতা, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার পার্টি অফিস থেকেও সাদা থানের পর থান বেরিয়েছে, তারপরেও একজন রাজনৈতিক নেতা প্রকাশ্যে এইভাবে প্রতিহিংসা পরায়ণতার কথা বলছেন, যখন মাত্র 2টি মাস হয়েছে, 15টি বছরের পর 2টি মাস সাইড বেঞ্চে বসে রয়েছে, তারপরেও তার মুখে এরকম কথা। আমি গতকালের পর্বেই বলেছিলাম যে শুভেন্দু অধিকারী মশাই, স্ট্রাইক দ্য আয়রন ওয়াইল ইট ইজ হট। যখন লোহা গরম রয়েছে তখন লোহার মধ্যে আঘাত করুন, তা নাহলে কি হবে জানেন? তা নাহলে যেটা হবে যে, এই তো দেখলেন পশ্চিমবঙ্গের মানুষের একটা এখনো তো বড় অংশ দেখলেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় চুরি দুর্নীতি দেখার পরেও 21শে জুলাইয়ের মঞ্চে তো জেলা থেকে গিয়ে ভিড় করেছেন। ট্রেন বাস না পেয়েও, ডিম ভাতের প্রলোভন না থেকেও তো পশ্চিমবঙ্গের কিছু মানুষ, এবং সেই সংখ্যাটা ডেফিনেটলি আপনারা কম করে বলছেন 2000-2500, মোটেই সেই সংখ্যা নয়। ডেফিনেটলি আমি সংখ্যা গুনতে পারবো না, সেটা মানে 20,000-এর নিচে কখনোই ছিল না। কিন্তু অত সংখ্যক মানুষ যে এখনো পর্যন্ত পুলিশের ভয় উপেক্ষা করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসেছে, এটা প্রথমত আপনাদের মানতে হবে যে বিরোধী, আপনি যতই সাজিয়ে রাখুন একজন রাজনৈতিক কাউকে, কিন্তু বিরোধী জায়গায় আপনাদের একেই দিতে হবে। তার কারণ যে কোনো নির্বাচনে সে যে কোনো প্রতীক নিয়ে লড়লেও দেখবেন যে বিরোধী অ্যাকচুয়ালি আসন জায়গাটা এরাই পাবে, তাই সত্যটা মেনে নেওয়াই ভালো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়দের এত দুর্নীতি জানা সত্ত্বেও পার্টি অফিস খুললেই যে ত্রাণের ট্রিপল থেকে শুরু করে বিভিন্ন রকমের সাধারণ মানুষকে দানের সামগ্রী যে উদ্ধার করছে, তার দায় এবং দায়বদ্ধতা থেকে শুরু করে নিয়োগ মামলায় হাজারো দুর্নীতির এই এত কেলেঙ্কারির একটাও আপনাদের সিআইডি প্রমাণ করতে পারলো না, পুলিশ প্রমাণ করতে পারলো না। যদি প্রমাণ করতে না পারেন, তাহলে যদি ভাবেন যে 4 বছর বা 5 বছর পর গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবো নির্বাচন আসলে, তাহলে কিন্তু এটা মাথায় রাখবেন যে এই মাত্র 2 মাসে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সবাই এত ভিড় হয়, আর আপনি 4 বছর পর গিয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেন, তাহলে বলতেই হবে এটা আপনাদের ভুল সিদ্ধান্ত। তখন আপনাদের বিরুদ্ধে আরো বেশি জনমত তৈরি হবে। আপনাদের সরকার, কেজরিওয়াল ক্ষমতায় থাকা সময় আপনাদের ব্যবস্থা নিতে পারে, এবং সেই রাজ্যে পশ্চিমবঙ্গের মতো এত দুর্নীতি হয়নি। শুধুমাত্র একটা মদের একটা ঘোটালা হয়েছে, পশ্চিমবঙ্গে তো হেন কোনো ঘোটালা নেই যেখানে হয়নি। আপনাদের কেন্দ্রীয় সরকার যদি হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী থাকাকালীন সেই চেয়ার থেকে বসে তাকে যদি আপনারা তুলে নিতে পারেন, তার জেল যাত্রা যদি করতে পারেন, তাহলে এত অপরাধের পর পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের কোন রাজ্যে এত অপরাধ, এত দুর্নীতি হয়নি, তা সত্ত্বেও কেন কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না? এই প্রশ্নের উত্তর কে দেবে বলুন? আপনারা বিরোধী ছিলেন, এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে পেতাম না। আপনারা ক্ষমতায় এসেছেন, 2 মাস অতিবাহিত শুধুমাত্র বিধানসভার ভাষণ শুনছি, কিন্তু নিশ্চিত আপনি বলেছেন যে ব্যবস্থা নেওয়া হবে। তিনি এটাও বলেছেন, এবার আমি আপনাদের সামনে শোনাবো, যে আমরা রয়েছি বলে না তিনি এখনো পকেটে হাত দিয়ে এরকম ভাবে কথা বলে, আঙুল তুলে কথা বলতে পারছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে ইঙ্গিত করে শুভেন্দু অধিকারী বললেন যে আমরা এখনো ধৈর্য ধরে রয়েছি বলে এখনো পকেটে হাত দিয়ে আঙুল তুলে কথা বলতে পারছে। এবং তিনি চ্যালেঞ্জ করে বলেছে যে আপনার যদি ক্ষমতা থাকে, আপনি ওই 40% মুসলিম অধিষ্ঠিত ডায়মন্ড হারবারে আপনি পরের বছর লড়ার প্রিপারেশন নিন। লড়ে ওখানে আপনাকে যদি যত ভোটে জিতেছিলেন তত ভোটে যদি হারাতে না পারি, তাহলে মানে কি একটা বললেন আর কি, বুঝতে পেরেছেন কি বলেছেন শুভেন্দু অধিকারী এক্স্যাক্টলি? ওই জায়গাটা আমি আপনাদের সামনে শোনাবো। এই সরকার ভদ্র আছে বলে না এখনো এরকম প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ওই হিরো কায়দায় 2000 লোকের সামনে হাত নাড়তে নাড়তে আপনাকে আমি বলে গেলাম, ওই ছোড়াকে প্রতিষ্ঠিত চোর, ওকে আমি বলে গেলাম ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন ভবিষ্যৎ বলবে। যেখানেই থাকুন
ডায়মন্ড হারবারে লড়ুন, 40% মুসলিম ভোট আছে। তারপরেও আপনাকে যত ভোটে জিতেছেন তত ভোটে যদি হারাতে না পারি, মিলিয়ে নেবেন আপনি। আপনার অবস্থা ওই সকল পুষ্পার থেকেও খারাপ হবে। শুনলেন? কিন্তু দেখুন, আমি বারবার বলছি যে শুভেন্দু অধিকারী তথা বিজেপি পশ্চিমবঙ্গে থাকা ছাড়া আমাদের কাছে খুব দুর্ভাগ্যজনক যে আমাদের কাছে অল্টারনেটিভ কোনো রাজনৈতিক দল সেই অর্থে নেই, কারণ সবগুলো টেস্টেড, করাপ্টেড অ্যান্ড রিজেক্টেড। প্রত্যেকটি রাজনৈতিক বড় দলগুলো পশ্চিমবঙ্গের বুকে এসেছে, তারা করাপশন ছাড়া কোনো উন্নতি করার চেষ্টা করেননি এবং শুধু হিন্দু মুসলিমের বিভেদ করে গিয়েছে, শুধু হিন্দুদের অপদস্থ করার চেষ্টা করে গিয়েছে এবং তারা রিজেক্টেড হয়ে তারা চলে গিয়েছে। তাই আমাদের একমাত্র রাজনৈতিক দল যারা ক্ষমতায় মাত্র 2 মাস এসেছে, তাদের উপর আমাদের প্রত্যেকের কিন্তু সমালোচনা করা উচিত কনস্ট্রাকটিভ ওয়েতে, এবং তারা যদি আমাদের এই সমালোচনাগুলো কানে না দেন তাহলে কিন্তু যেভাবে এক একটা রাজনৈতিক দল কিছুদিন থাকার পর, কয়েক বছর থাকার পর অপ্রাসঙ্গিক হয়ে গেছে, সেই পরিণতি যেন না হয় সেটা আপনাদের ভাবতে হবে। আপনি বিধানসভায় বলছেন যে মুখ্যমন্ত্রী হিসেবে আপনি বলছেন যে ও পকেটে হাত দিয়ে রয়েছে, আমরা সংযত রয়েছি বলে ও এরকম রয়েছে। আপনাকে কে সংযত থাকতে বলেছে? এ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা স্টাইল। আপনি মানায় না শুভেন্দু অধিকারীর মতো এরকম একটা দেশপ্রেমিক রাজনৈতিক নেতার মুখে তো এই কথা মানায় না। মমতা বন্দ্যোপাধ্যায় তো গতকালও বলেছিল, মুখ্যমন্ত্রী থাকা অবস্থাতে বলেছিল, গতকালও বলেছিল যে 10 বছরের এই আপনার সম্পর্কে নাম না নিয়ে বলেছিল যে 5 বছর তৃণমূলে থেকে আপনি কি করেছেন সেই হিস্ট্রি, 5 বছর না 10 বছর আপনি তৃণমূল থেকে কি করেছেন সেই মানে ক্ষমতা থাকার 5 বছর পর্যন্ত আপনি কি করেছেন তৃণমূলের সঙ্গে সেই হিসাব নাকি তার কাছে রয়েছে। তিনি যদি খুলে দেন খাতা, তো মমতা বন্দ্যোপাধ্যায় এই খাতা খোলার কথা বলছেন। আপনি দয়া করে আর এই একই জিনিস বলবেন না, আপনি খাতাটা খুলে ফেলুন। এতদিন হয়ে গেল আমরা খাতা খোলা দেখতে চাই। তবে তিনি এবার এটাও বলেছেন, শুভেন্দু অধিকারী মহাশয় এটাও বলেছেন, এটা না বললে হবে না, যে তৃণমূল কংগ্রেসের নাম এবং নিশান মুছে দেবো, কালীঘাটপন্থী তৃণমূলের নাম এবং নিশান মুছে নেব। আমি 100% সমর্থন করছি। এইরকম একটা রাজনৈতিক দলের নাম এবং নিশান মুছে যাওয়াটাই গণতন্ত্রের জন্য সৌভাগ্য। তবে হ্যাঁ, কোনো বিরোধী দলের নাম এবং নিশান মুছে দেওয়াটা গণতন্ত্রের জন্য দুর্ভাগ্য, কথা ডেফিনেটলি বলবো। আর আবারও বলবো, এটা আবারও 100 বার বলবো, শেষ দিন পর্যন্ত বলবো, যে আপনি যদি তৃণমূলকে বিভক্ত করে যদি মনে করেন যে ফিরহাদ হাকিম ভালো তৃণমূল আর কুণাল ঘোষ বাজে তৃণমূল, তাহলে আপনার এই রাজনীতিকেও আমরা সমানভাবে একেবারে বর্জন করি। কিন্তু আপনার ওই বক্তব্যকে সমর্থন করি যে তৃণমূলের নাম এবং নিশানা মুছে দেব। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে, শোনাবো। আপনি ভেবেছেন কি সময় যাবে যত সব বন্ধ হয়ে যাবে? এই ভাইপোপন্থী তৃণমূলের নাম নিশান পশ্চিমবঙ্গে থাকবে না। আমার দায়িত্ব। আমরা আগে বলতাম রাম মন্দির নির্বাচনের তৈরির সময়, এ তো পহলে ঝাঁকি হয়, কাশী মথুরা বাকি হয়। আমি আজকে বলছি ফলতা তো পহলে ঝাঁকি হয়, রেজিনগর নন্দীগ্রাম বাকি হয়। শুনলেন? একেবারে সঠিক কথা, সঠিক বলেছেন। পশ্চিমবঙ্গ আপামর পশ্চিমবঙ্গবাসী, আপনারা লিখে জানান না, আপামর পশ্চিমবঙ্গবাসীর এটাই চাহিদা। আমাদের চাহিদা নয় যে রাজনৈতিক দলের অস্তিত্ব মুছে যাক, তাহলে বিজেপির ভুলগুলো ধরানোর জন্য ওই কয়েকটা আমাদের মতো ইউটিউবাররাই পড়ে থাকবে, যারা একদিন আমরা এই বিজেপি তৃণমূলকে সরিয়ে দিয়ে এই বিজেপি আনাটা, ডবল ইঞ্জিন সরকারটা কতটা প্রয়োজন সেটা আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করেছিলাম। তার কারণ আমাদের হাতে কোনো উপায় ছিল না, আমাদের আর কোনো রাজনৈতিক দল আমরা দেখতে পাই না আমাদের দেশের রাজনীতিতে। আমি জানি না আপনারা দেশের রাজনীতি কি খেয়াল করছেন, আমি খুব একটা দেশের রাজনীতি আপনার সামনে বলি না, তাই আপনারা কি দেশের রাজনীতি খেয়াল করছেন? যন্তর মন্তরে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে গিয়ে রাহুল গান্ধীদের উপদ্রবী ককরোচ জনতা পার্টির দেখেছেন? সেখানে কি হয়েছে? আপাত দৃষ্টিতে ডেফিনেটলি মনে হচ্ছে ছাত্রছাত্রীদের পুলিশ বেধড়ক পিটিয়েছে, কিন্তু আপনি যদি ওদের বক্তব্যগুলো শোনেন, ওই টুকরে টুকরে গ্যাংয়ের সদস্যদের বক্তব্যগুলো শোনেন, আপনার মাথা থেকে পা থেকে মাথার চুল পর্যন্ত আপনার গরম হয়ে যাবে। সেগুলো আমি শোনাতে পারবো না। কিভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রায় প্রত্যেকের মুখে এক কমন জিনিস দেখলাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে গালিগালাজ করছেন, স্বর্গীয় মাকে তুলে।
এইটা হচ্ছে আমাদের বিরোধী দলের রাজনৈতিক নীতি। ব্যক্তিগত আক্রমণ এবং প্রধানমন্ত্রীর মৃতা মাকে তুলে গালিগালাজ করছেন, এবং একটা নয়, আমি অন্তত ভোরে 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 দেখেছি যারা নিটের আন্দোলনের বিরুদ্ধে এসেছেন তারা বেসিক প্রশ্নের জবাব দিতে পারছেন না। নিটের ফুল ফর্ম কি বলতে পারছেন না, কোন বোর্ড থেকে পড়াশোনা করেছেন, সিবিএসসি বোর্ড, সিবিএসসি বোর্ডের ফুল ফর্ম বলুন, একটা যে কোনো ছোট বানান বলুন, কেউ বলতে পারছেন না। তারা শিক্ষিত যুব সমাজ নাকি তারা এখানে এসেছেন। এবং অরিজিৎ দেখলাম যে আপনারা কেউ ভগবান নন বলে বলেছেন, তার নিশ্চিতভাবে বলা উচিত, বলুন তার বক্তব্য। কিন্তু তিনি কি সেই ভিডিওগুলো দেখেছেন? আমিও প্রথমে ভেবেছিলাম যে ছাত্রদের ওপর এরকম লাঠি চালানো উচিত না, কিন্তু ওটা ছাত্রদের ব্যবহার, কিভাবে জার্নালিস্ট ছেলে থেকে মেয়েদের অ্যাসল্ট করেছে, ওখানকার ওই ছাত্র যুব নামে যারা অ্যাসল্ট করেছে, সেই চিত্রগুলো কি দেখেছেন? একটা সাংবাদিকের গায়ে হাত দেওয়া যায়? সাংবাদিকদের জামা ছিঁড়ে কিভাবে অ্যাসল্ট করেছে, পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে পুলিশকে নির্যাতন করেছে, সেই ভিডিওগুলো কি দেখেছেন? সেগুলো কি করা যায়? সেগুলো কি ছাত্ররা করে? একটা ইনসিডেন্ট হলে আমি বলতাম না, একটা ঘটনা ঘটতেই পারে যে একটা রিপোর্টারের গায়ে হাত দিয়েছে, কারণ সে রিপোর্টার হয়তো কোনো তর্কাতর্কির মধ্যে জড়িয়ে গেছিল, হতেই পারে। কিন্তু এই ঘটনা বহু ঘটেছে, এরকম প্রচুর। এই এপিসোড করলে এপিসোডটা পুরো, মানে আজকের এপিসোডটা আমি আর করতে পারবো না, আপনারা দেখে নেবেন। আমিও প্রথমে ভেবেছিলাম ছাত্রদের ওপর লাঠি চালানো অনুচিত, কিন্তু আমি তারপরে যে ভিডিওগুলো আমার কাছে আসলো, যেগুলো দেখলাম আমি তাজ্জব হয়ে গেলাম। এবং এটা টুকরে টুকরে গ্যাংয়ের, এবং বৈদেশিক ফান্ড ছাড়া, বৈদেশিক ফান্ডের প্রমাণও লাইভ বলছে। কানাডায় ওই ভারত বিরোধী যে সমস্ত দুষ্কৃতীরা থাকে তারা ওপেনলি বলছে তারা এই ককরোচ জনতা পার্টিকে টাকা দিয়েছে। কি পান্নু জানেন আপনারা? এই মুহূর্তে নামটা আমি ভুলে যাচ্ছি। তারা নাকি কত কোটি টাকা দিয়েছে এই ভারতকে ভাগ করার জন্য, এই টুকরে টুকরে আন্দোলনের জন্য। আর এটাকে ভরসা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি যাব, রাহুল গান্ধীরা এটাকে ভরসা করে নিজেদের ক্ষমতায় একটা আন্দোলন করতে পারছেন না। আমি সমর্থন করলাম না, একেবারে সমর্থন করলাম না। এই আন্দোলনটা ছাত্রদের আন্দোলন হতে পারে না। আচ্ছা, এরপর আমি আপনাদের সামনে যে বক্তব্য বলে শেষ করব সেটা হচ্ছে, গতকাল কুণাল ঘোষকে, দেখুন এইখানে আমি প্রতিবাদ করব। গতকাল কুণাল ঘোষকে একেবারেই কার্যত অনেকবার স্পিকার বলার চেষ্টা করেন আখরুজ্জামান, যখন ওই ঋতব্রতপন্থী তৃণমূলের তিনি বক্তব্য রাখছিলেন। কুণাল বাবুর নাম নাকি কেটে দিয়ে তিনি বক্তব্য রাখছিলেন, তিনি মুখ্য সচেতক এখন বিরোধী দলের। কুণাল বাবু তার বক্তব্য রাখার সময় তার কাছে চলে যান এবং চলে গিয়ে বলেন আমার নামটা কাটলেন কেন? তারপরে তর্কাতর্কি হয়, স্পিকার কুণাল বাবুকে বলেন নিজের সিটে গিয়ে বসতে, তারপরে না বসায় শুভেন্দু অধিকারী বলেন একে বার করে দাও। সেই বার করার চিত্রটা একবার আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করব। একদম ইমিডিয়েটলি বার করে দিন, ওকে বার করে দিন। কোনো কথা শুনবে না। দেখলেন, তাকে বার করে দিয়েছে। কুণাল ঘোষের বিরুদ্ধে যা ইচ্ছা তাই করুক, তাতে আমার কিচ্ছু এসে যায় না। তার কারণ এইরকম নোংরা রাজনৈতিক নেতা কি ভাষায় আর মুখ খুলেছিলেন যখন শুভেন্দু অধিকারী স্ট্রাগল করছিলেন, পশ্চিমবঙ্গবাসীর জন্য আন্দোলন করছিলেন, তখন কি কি ভাষায় এবং কি কি নোংরা অঙ্গিভঙ্গিতে বিলো দ্য বেল্ট আক্রমণ করেছিলেন। একটা মহিলা পুলিশ শুভেন্দুকে আটকানোর চেষ্টা করছিল বলে ওই ছুঁয়ো না বলে গান, মানে আরো কত কি যে নোংরা আক্রমণ করেছিলেন সে কুণাল ঘোষের বিরুদ্ধে, যে কোনো যা কিছু রাজনৈতিক হোক। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে আমরা শুভেন্দু অধিকারীর কাছে এটা চাই না। আমরা চাই না যে মানে ঋতব্রতপন্থী তৃণমূলদের আপনারা আঁকলে রাখার চেষ্টা করবেন, হ্যাঁ সেটা কেউ প্রমাণ করতে পারবে না। আপনারা বলার সুযোগ দেবেন না কেন? আপনারা বলার সুযোগ দিন কুণাল ঘোষকে, মানুষকে শোনান, তবেই না মানুষ বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিতৃষ্ণা জন্মাবে। আপনি কুণাল বাবুকে জোর করে আনলে, এরকম ভাবে যদি করেন, তাহলে আস্তে আস্তে মানুষের বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে। আপনি বলতে দিন, আমি আগেও বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে দিন, কুণাল ঘোষকে বলতে দিন। যত বলবে এরা তত মানুষের ওই 15 বছরের রাগ এবং ক্ষোভটা আরো বৃদ্ধি পাবে এবং তাদের মনে পড়ে যাবে।
এইগুলো দয়া করে চাপা দেবেন না। আর ওই আপনাদের সাজানো যে তৃণমূলপন্থী টিম রয়েছে, এদের তো দেখলেন 100টা সমর্থক জোগাড় করার ক্ষমতা নেই। এদের এত পাত্তা দেওয়ার কি প্রয়োজন আমি তো বুঝি না। এদের নিজেদের যোগ্যতাতে এরা 100টা সমর্থক 21শে জুলাইয়ের মঞ্চেটা নিয়ে আসতে পারেনি, এদের পাত্তা দেওয়ার কি রয়েছে? যাই হোক, আবারও বলবো যে শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে আমাদের পশ্চিমবঙ্গকে গড়তে হবে। যা যা এছাড়াও তো একটা পর্বে বলা যায় না, অন্তত 4 ঘন্টা আপনাদের সামনে আমি বলতে পারি শুভেন্দু অধিকারী মহাশয় কি কি করছেন, এবং যেটা অতীতে কেউ ভাবতেও না, মমতা বন্দ্যোপাধ্যায় কেউ ভাবতেও না। আরেকটা সব থেকে বড়, যেটা আজকে শুনতে পারলাম না, কালকে সম্ভবত শোনাবো, তিনি বলেছেন শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, 34 বছরের সিপিএম যা করে গেছে তারও হিসাব তিনি নেবেন, তারও ফাইল তিনি খুলছেন। বিধানসভায় দাঁড়িয়ে গতকাল অত্যন্ত প্রাসঙ্গিক একটি ঘোষণা করেছেন। তবে আজকে দেরি হয়ে গেছে, আজকে শোনাতে পারবো না, সেই পর্ব আগামী দিনে নিশ্চয়ই শোনানোর চেষ্টা করব। এই কারণেই আমাদের এই রাজনৈতিক দলটাকে সমর্থন করার প্রয়োজন, যতক্ষণ তারা মানুষের হয়ে কথা বলবেন এবং বাকিদের মতো নয় যে শুধুমাত্র তাদের একতরফা একটাই এজেন্ডাটা কি আপনারা সকলেই জানেন। এরা যেভাবেই থাকাক, এদের এজেন্ডা হচ্ছে একটাই এজেন্ডা, এবং ওটা বাংলাদেশিদের এজেন্ডা। সেই এজেন্ডার মধ্যে আমরা পড়তে পারি না। আমরা ভালো বিজেপি খারাপ বিজেপি বলতে পারি, কিন্তু ভালো তৃণমূল খারাপ তৃণমূল এটা হতে পারে না। আপনাদের মন্তব্য লিখে জানাবেন। এখনকার মতো এখানেই।